হ্যাঁ, গুড মর্নিং। শোনা যাচ্ছে তো ঠিক মতো? তো বাকিরা একটু অ্যাড হয়ে যাক, একটু গ্রুপে জানিয়ে দে তো, জলদি করে যেন অ্যাড হয়ে যায়। Good morning, ma'am. হ্যাঁ, গুড মর্নিং। দেখ, আজকে একটু যেটা করাবো সেটা হচ্ছে লস অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্ট্যান্সের যে ল গুলো ছিল, এটা তোদের একদিন কম্বাইন্ড ক্লাস হয়েছিল ইমিকের সাথে, সেদিনে তোদের হয়েছিল। সেদিনে তোদের ইলেকট্রনিক্সের ম্যাম ক্লাস নিয়েছিলেন, তো আজকে আবার সেটাই করাবো, লস অফ রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো রেজিস্ট্যান্স, রেজিস্টার, এই কথাগুলো আমাদের গুলিয়ে যায়। আমরা ভাবি এগুলো একই জিনিস। হ্যাঁ, একই জিনিসই বলা যায়, কিন্তু একটু তফাৎ রয়েছে। সবাইকে অ্যাড হয়ে যাক, তারপর বলছি। Good morning, ma'am. হ্যাঁ, মর্নিং। Good morning, ma'am. মর্নিং। দেখ, রেজিস্টার তোদেরকে আমি দেখিয়েছিলাম যে কিরকম ধরনের রেজিস্টারগুলো দেখতে হয়, তাই না? অনেকগুলো কালারের থাকে, অনেক রকমের হয়। তো রেজিস্টার আর রেজিস্ট্যান্স বলতে তোরা কি বুঝিস, একে একে বল। তোদের যতটুকু ভিউ, এতদিন ধরে তো রেজিস্ট্যান্স নিয়ে আমরা অনেক পড়েছি। যখন একদম প্রথম দিন পড়িয়েছিলাম ইলেকট্রিক্যাল টার্মস, ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যাল টার্মস, সেখানে রেজিস্ট্যান্স ছিল, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এই সমস্ত টার্মগুলো নিয়ে আমরা পড়েছিলাম। তো রেজিস্টার, রেজিস্ট্যান্স, এই জিনিসগুলোকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? যদি আমাদেরকে বাংলায় জিজ্ঞাসা করা হয় যে কি বোঝো, তখন আমরা কি বলবো? সত্যবান, একটু বলতে পারবি? একটু গুছিয়ে বলতো, রেজিস্টার, রেজিস্ট্যান্স জিনিসগুলো কি? একদম খুব ক্ষুদ্র একটা পার্থক্য রয়েছে, সেই জিনিসগুলোই জানতে চাইছি। সত্যবান, শুনতে পাচ্ছিস? হ্যালো ম্যাম। হ্যাঁ, বলতো। ম্যাম, রেজিস্ট্যান্সটা হচ্ছে একটা কন্ডাক্টরের প্রপার্টি আর কি। আর রেজিস্টর হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। ইয়েস, ভেরি গুড। বোঝা গেল কি বললো? রেজিস্টার যে জিনিসগুলো, সেগুলোকেও আমরা অনেক সময় রেজিস্ট্যান্স বলি, বলতেই পারি, কোনো অসুবিধা নেই। রেজিস্টার যেগুলো যেগুলো তোদেরকে আমি দেখিয়েছিলাম কম্পোনেন্ট গুলোকে, সেগুলো হচ্ছে রেজিস্টার। সেগুলো কি না, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। ঠিক আছে, ওগুলো হচ্ছে কম্পোনেন্ট। আর রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে ধর্ম। কিসের ধর্ম? না, একটা কন্ডাক্টরের কিছু কিছু নিজস্ব ধর্ম থাকে। তো আমাদের যেমন নিজস্ব কিছু ধর্ম রয়েছে, সবাই তো আর সমান হয় না। কেউ পড়তে ভালোবাসে, কাউকার না পড়লেও মাথায় ঢুকে যায়, বেশি পড়তে হয় না। তো সবাইকার নিজস্ব কিছু কিছু ধর্ম রয়েছে, ঠিক সেই রকমই কন্ডাক্টরের একটা ধর্ম যদি আমরা বলি, তাহলে এই রেজিস্ট্যান্স হচ্ছে একটা ধর্ম। ঠিক আছে, ধর্মটা কি জিনিস, কিরকম জিনিস, কি ধর্ম, মানে ধর্মটার দ্বারা আমরা কি বুঝতে পারি, সেটাকে একটু কেউ বল। রিকন বলতে পারি? রিকন বলতো, রেজিস্ট্যান্স ধর্মটা কি, কি জিনিস? শোনা যাচ্ছে রিকন? বল, চেষ্টা তো কর। একদম ছোট থেকে পড়ে এসছি। রোদ কি জিনিস জানি না আমরা, বল না, যতটুকু জানিস ততটুকুই বল। বলুন। আমি বলছি রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি, কি? এটা তো সত্যবান বললো যে এটা একটা ধর্ম, তাই না? একটা প্রপার্টি অফ মেটেরিয়াল, কন্ডাক্টিং মেটেরিয়াল। তো এটা যদি ধর্ম হয়, তো কি ধরনের ধর্ম? মানে ধর্মটাকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে কি বলবো এটাকে?
এরিকন সারা তো দে, রেসপন্স কর। ম্যাম ম্যাম পরিবাহী পারবো না। পারবি না? না এটা ম্যাম। কিন্তু ঠিক হলো না, এটা কিন্তু আমি তোর কাছ থেকে এক্সপেক্ট করিনি। ঠিক আছে নে, শুভদীপ হ্যাঁ ম্যাম, বলো। ফ্রি ইলেকট্রিসিটিকে বাধা দেওয়া। ইয়েস, বাধা দেওয়া। পূজা, পূজা শুনতে পাচ্ছিস? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম শোনা হ্যাঁ যাচ্ছে। ম্যাম। হ্যাঁ পূজা, রেসপন্স কর। হ্যালো, হ্যাঁ পূজা একটু গুছিয়ে বলতো যে রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি। অবভিয়াসলি এটা একটা ধর্ম, শুভদীপ যেটা বললো সেটাও ঠিক, কিন্তু আমি একটু গুছিয়ে যে বলতে মানে শুনতে চাইছি, একটু গুছিয়ে বল। বল। পারবো না। এগুলো কিরকম জিনিস হচ্ছে বলতো তোদের? দেবদাস, কনফিডেন্সটাই তোদের মধ্যে এখনো তৈরি হলো না যে না বলি। দেবদাস, সুরজিৎ, কেউ যদি পারিস তো একটু বল। প্রশান্ত, কথাগুলো শোনা যাচ্ছে? কথা শুনতে না পেলে মেসেজ দিবি। আচ্ছা সুব্রত, তুই বলতো। কি বলছেন ম্যাম? আমি বলছি, আচ্ছা তোর আওয়াজ আসছে সেটা তোকে বলতে হবে না। আর কে কে আছিস? ম্যাম একটু বলছেন, শুনতে পাচ্ছি আচ্ছা না। আচ্ছা ঠিক আছে, তুই মিউট করে রাখ, তোর আওয়াজ আসছে খুব, তুই মিউট করে রাখ, তোকে কিছু বলতে হবে না। বললে তুই মেসেজে বলবি, আদারওয়াইজ তোকে ইয়ে করতে হবে না। রূপলাল আছিস? রূপলাল, হ্যাঁ ম্যাম। রূপলাল একটু রেজিস্ট্যান্স তো একটা ধর্ম, মানে কন্ডাক্টিং মেটেরিয়ালের একটা ধর্ম বলতে পারি। তো রেজিস্ট্যান্সটাকে আমরা কিভাবে বলবো? কারণ শুভদীপ একটু আগে বললো যে কারেন্ট ফ্লোকে, এক্সেস কারেন্ট ফ্লোটাকে বাধা দেয়, এটাই হচ্ছে ধর্ম। তো এটাকে একটু গুছিয়ে বলতো। শুভদীপ অ্যাপ্রোপ্রিয়েট বলেছে, মানে টু দি পয়েন্ট একদম আনসার দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি তুই একটু গুছিয়ে বল, হোয়াট ইজ রেজিস্ট্যান্স। ম্যাম ভুলে গেছি। এগুলো ভুলে যাওয়ার জিনিস? অদ্ভুত তো, এগুলো ভুলে যাওয়ার জিনিস কি যে ভুলে গেছিস বলছিস? একদম বেসিক জিনিস এগুলো। আচ্ছা ঠিক আছে নে, আজকে একটা ইয়ে করাচ্ছি। রেজিস্ট্যান্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রপার্টি, ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্ট থাকে বা সার্কিট এলিমেন্ট যেটা থাকে রেজিস্টার, সেটার একটা ধর্ম বলতে পারি, সেটারও একটা ধর্ম রেজিস্ট্যান্স, ঠিক আছে। যেমন একদম যেটা বললাম ইলেকট্রিক্যাল মেটেরিয়ালস এর যেমন ধর্ম, ঠিক সেরকম রেজিস্টার বলে যে কম্পোনেন্টটা আছে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, যেটা আমরা ইউজ করি এই পারপাসে ইউজ করি যেন এক্সেস কারেন্টটা ফ্লো হতে বাধাপ্রাপ্ত হয়। কারণ এক্সেস কারেন্টটা হঠাৎ করে যদি যে জায়গাটা আমাদের লাগবে, যে জায়গাতে আমাদের মেন আউটপুটটা থাকবে, সেখানটা কিন্তু হার্মফুল হয়ে যেতে পারে, কোনো মানে বার্ন আউট হয়ে যেতে পারে এক্সেস কারেন্ট যদি ফ্লো হয়ে যায়। তো অনেক সময় ওই কারণে রেজিস্ট্যান্স গুলো বাধা দেওয়ার জন্য সেই জায়গাগুলোতে লাগানো হয়, কিছু কিছু জায়গায় লাগানো হয়, ঠিক আছে। আমি তোদেরকে করাচ্ছি, দেখ আমি একটা নোটসটা শো করছি, গ্রুপে যারা আছে তাদেরকে একটু জানিয়ে দে যেন জলদি করে অ্যাড হয়ে যায়, নাহলে কিন্তু আমি আর তাদেরকে জয়েন করবো না। ইয়াস, পরিবারটি যে ধর্মের জন্য, তারা চলে গেল। দেখ সত্যবান লিখেছে, পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে পরিবাহিত তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় বা বিঘ্নিত হয় তাকে রোধ বলে, ঠিক আছে। রেজিস্টার আর রেজিস্ট্যান্স, রেজিস্টার হচ্ছে একটা কম্পোনেন্ট, মাথায় রাখবি। রেজিস্টারকে আমরা কখনো কখনো রেজিস্ট্যান্সও বলি, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যেটা টার্ম সেটা হচ্ছে রেজিস্টার, সেটা হচ্ছে একটা কম্পোনেন্ট বা ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্ট,
ঠিক আছে, যেগুলো সার্কিটে আমরা জয়েন করাই, যে কোনো সার্কিট তৈরি করতে গেলে আমাদের রেজিস্ট্যান্স দিই, তাহলে সার্কিট এলিমেন্টও আমরা বলতে পারি। রেজিস্টারের যে ধর্ম, যে ক্ষমতা, সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলছি, বা আমরা অনেক সময় এটা কন্ডাক্টিং মেটেরিয়াল যেগুলো থাকে সেগুলোরও একটা ধর্ম বলতে পারি। সেটা কি না, কারেন্ট ফ্লোকে বাধা দেয়, পুরোপুরি বাধা দেয়, মানে এক্সেস কারেন্টটাকে ফ্লো করতে বাধা। একবারেই যে কারেন্ট যাবে না সেটা কিন্তু নয়, যে রোধের দ্বারা একবারই কারেন্ট ফ্লো করতে পারবে না সেটা কিন্তু নয়, একবারেই নয়, শুধুমাত্র বাধাপ্রাপ্ত হবে, অতটা কারেন্ট একসাথে যেতে দেবে না। ঠিক আছে, দেখ আমি শো করছি। দেখ, রেজিস্টার, এটা কি লেখা আছে, দ্য সার্কিট এলিমেন্ট, একটা সার্কিট এলিমেন্ট, বা এটা একটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কম্পোনেন্টও আমরা বলতে পারি। which reduce the flow of electric current, যেটা কিনা রিডিউস করে, বাধা দেয় বা বিঘ্নিত করে। ঠিক আছে, কাকে ফ্লো করে না, ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। যারা বুঝতে পারিসনি তারা কিন্তু খুব ভালো করে কেয়ারফুলি দেখ। ঠিক আছে, এগুলো কিন্তু খুব সাধারণ জিনিস, এগুলো না বলতে পারলে তোদের প্রবলেম হবে। ঠিক আছে, একটু বোঝার চেষ্টা কর, একদম ইজি জিনিস, তোরা জানিস কিন্তু গুছিয়ে বলতে পারছিস না, এটা হচ্ছে তোদের প্রবলেম। তো একটু বোঝার চেষ্টা কর। তারপর কি বললাম, ইলেকট্রিক্যাল কারেন্ট ইন ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কোনো সার্কিটের মধ্যে ইলেকট্রিক কারেন্টটাকে ফ্লো হতে বাধা দেয় বা বাধা প্রাপ্ত করা হয় আর কল্ড রেজিস্টার্স, এগুলোকে রেজিস্টার্স বলে। বেসিক্যালি দে আর ইউজ টু লিমিট দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট, এগুলো বেসিক্যালি ইউজ করা হয় কারেন্টের লিমিটেশনটাকে, কি বলবো, কারেন্টের যে ফ্লোয়ের যে লিমিট সেটাকে যাতে যথাযথ থাকে সেটার কারণে আমরা এগুলোকে ইউজ করি সার্কিটের মধ্যে। ইন আদার ওয়ার্ডস, দে অফার্স রেজিস্ট্যান্স টু কারেন্ট ফ্লো। দেখ, দে অফার রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্সটাকে অফার করে, মানে তার যে ক্ষমতা, রেজিস্টারের যে ক্ষমতা, যে ধর্ম, সেটাকে অফার করে। ঠিক আছে, যেটার কারণে কি হয় না, এক্সেস যে কারেন্ট ফ্লোটা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তো এটাকে আমরা সাধারণত ওহম, এটাকে আমরা ওহম দিয়েই এক্সপ্রেস করি, তাই না, এক্সপ্রেস করি না, আর ইউনিটও কিন্তু সেম সেটাই। তো এবার একটা নতুন জিনিস আসছি, দেখ, দ্য রেজিস্ট্যান্স আর, ক্যাপিটাল আর দেওয়া আছে, অফ এ গিভেন মেটেরিয়াল ইজ প্রপোর্শনাল টু দ্য ইটস লেন্থ। লেন্থটা অনেকে বুঝতে পারছিস না হয়তো, এটা হচ্ছে এল, এটা কিন্তু আই নয়। এল সাইনটা, ছোট হাতের এল সাইনটাও ঠিক মতো আসছে না, তো এটাই এলো, তো এটা কিন্তু আই নয়। ঠিক আছে, এটা কিন্তু এল, অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। কন্ডাক্টর কথাটা লিখতে ভুলে গেছি, বা মেটেরিয়াল। দেখ, আলটিমেট কি কার সাথে সম্পর্কযুক্ত না, লেন্থের উপর সম্পর্কযুক্ত, এবং ক্রস সেকশনাল এরিয়া, যেটাকে আমরা ক্যাপিটাল এ বলি। ঠিক আছে, ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করব, এটা লেখা হয়নি, লিখতে হতো, পরে আছে, পরে মেনশন করা আছে। তো দুটো জিনিসের সাথে এটা সম্পর্কযুক্ত, কি না, একটা লেন্থের সাথে সরল সম্পর্ক, আর যেটা ক্রস সেকশনাল এরিয়া আছে সেটার সাথে ব্যস্ত সম্পর্ক। তো একবারে আমি দিয়ে দিয়েছি ইকুয়াল টু বা সমানের আকারে দিয়ে দিয়েছি। এখানে একটা দেখ, পি এর মতো একটা অংশ দেখতে পাচ্ছিস, স্মল পি এর মতো একটা জিনিস রয়েছে, এটা কিন্তু পি নয়, হ্যাঁ ম্যাম। এটাকে রো বলে। ঠিক আছে, এটাকে রো বলে, রো। তো রো যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল। ঠিক আছে, একটা আনুষঙ্গিক একটা অংশ বলতে পারি, বা অনুপাত ধ্রুবক বলতে পারি। হ্যাঁ, এটাও একটা কিন্তু কনস্ট্যান্ট, আরটাকে যেমন আমরা ওহমস লয়ে পড়েছিলাম, আরটা একটা কনস্ট্যান্ট, ঠিক সেরকম ভাবে রোটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। এটা আমরা আসছি কারণ আমরা যখন ওহমস ল পড়েছিলাম তখন ভি ইকুয়ালস টু আই আর পড়েছিলাম, তাই না, আমরা আর সমান কি জানতাম, ভি বাই আই। কিন্তু আজকে হঠাৎ করে আবার আজকে জানছি যে আর ভ্যারিজেস আই বাই, সরি, এল বাই এ, কি করে হলো। ঠিক আছে, এটা আমি আসছি পরে। তো ওটা ছিল একদম ওহমস লটাকে ডিফাইন করা, আর এটা আসছি একদম পাতি রেজিস্ট্যান্সের যে থিওরি সেটাকে আমরা ফলো করছি, পরে ওহমস ল আসছি। আজকে এখনই করাবো, তখন তোরা রিলেট একটার সাথে একটা মিলাতে পারবি। দেখ, একটা সিম্বল দিয়েছি, সিম্বলটা সবাই জানিস, যেটা রেজিস্টারের সিম্বল আর দেওয়া আছে, আর একটা
ইয়ে করা আছে। তো রেজিস্টারের সিম্বল অনেক সময় কয়েলের মতো থাকে, পরে পরে আসবে, কিন্তু মেন যেটা সার্কিট, মেন যেটা সিম্বল সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তারপরে আসছি দেখ, দুটো ক্লাসে রেজিস্টারকে ভাঙা হয়, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ভেরিয়েবল। ফিক্সড মানে হচ্ছে যে রেজিস্ট্যান্সটার মানটা ফিক্সড রয়েছে, মানে দেখবি তোরা যখন পরে পরে যখন তোরা প্র্যাকটিক্যাল করবি বা প্র্যাকটিক্যাল যদি কখনো তোদেরকে প্রজেক্ট বানাতে হয়, তখন যদি তোদের ইলেকট্রনিক্স পারপাসে কোনো প্রজেক্ট তোরা বানাস, তখন তোদেরকে তোরা যখন কিনতে যাবি না দোকানে, তখন তোদেরকে বলতে হবে এই রকমের রেজিস্ট্যান্স দাও বা এইটা দাও। তার মানে কি, ওগুলো ফিক্সড, ওগুলো কিন্তু কখনো ভ্যারি করে না, যে ভ্যালুতে আছে সেই ভ্যালুতেই থাকবে, মোটামুটি ওর কাছাকাছি চলে আসবে। আরেকটা যেটা আছে, আরেক ধরনের যে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল। ভেরিয়েবল রেজিস্ট্যান্স তোদেরকে আমি দেখিয়েছিলাম, এক ধরনের হয়, যেটা রিওস্টেট বলে, দেখিয়েছিলাম না? দেখ, ইফ দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ভ্যালু ইজ কনস্ট্যান্ট ইট ইজ ফিক্সড রেজিস্ট্যান্স, যেটা আমি বললাম। আরেকটা যেটা আছে, ইফ দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ভ্যালু ইজ অ্যাডজাস্টেবল, যদি অ্যাডজাস্ট করার ব্যাপার থাকে, যে এই রেজিস্ট্যান্সটাই এটার পক্ষে যথোপযুক্ত, তখন আমরা সেটাকে অ্যাডজাস্ট করতে পারি, তখন সেই রেজিস্টারটাকে আমরা বলবো ভেরিয়েবল, ঠিক আছে। আমরা ন্যাচারালি জানি যেটা ভ্যারি করে সেটাকে আমরা ভেরিয়েবল বলি। তো রিওস্ট্যাট, পোটেনশিওমিটার, এগুলো হচ্ছে এক এক ধরনের অ্যাডজাস্টেবল করা হয়, ওগুলোকে ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমরা রেজিস্টার বলতে পারি, ঠিক আছে। তো তারপর দেখ যেটা আছে, ক্লাসিফিকেশন গুলো এবার করাচ্ছি, কি কি ধরনের ক্লাসিফিকেশন গুলো আছে। দ্য রেজিস্ট্যান্স হলো টলারেন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল পাওয়ার। হ্যাঁ, টলারেন্স হচ্ছে সহন ক্ষমতা, কতটা তার ক্ষমতায় রয়েছে, কতটা রেঞ্জ পর্যন্ত সে করতে পারবে, সবকিছুরই তো একটা রেটিং থাকে না, ঠিক সেরকমই টোলারেন্স যে জিনিসটা, সেটা টোলারেট করা, টোলারেট করা মানে সহ্য করা, ন্যাচারালি আমরা যখন ইংলিশ পড়বো তখন আমরা জানবো, কিন্তু এখানে টোলারেন্স মানে হচ্ছে সহনশীলতা, কতটা সে রেজিস্ট্যান্সটা তার কার্যকারিতারা কতটা করতে পারবে, তার রেটিংটাও বলা যেতে পারে, কতটা টেম্পারেচারে সে কাজ করবে। প্রত্যেকটারই তো নিজস্ব নিজস্ব ধর্ম থাকে, রেটিং করা থাকে, সব রেজিস্ট্যান্সের ভ্যালু সেম থাকে না। তো সেই হিসাবে টলারেন্স থাকে। তোরা যখন কালার কোডিং তোদেরকে যখন করাবো, যখন তোরা প্র্যাকটিক্যাল করবি, তখন দেখতে পারবি যে টলারেন্স থাকবে পজিটিভ নেগেটিভ 5%, মানে কি নেগেটিভ 5% থেকে পজিটিভ 5% পর্যন্ত এর রেঞ্জটা ভ্যারি করবে, ঠিক আছে, এরকম ধরনের একটা ব্যাপার থাকে। তো এবার দেখ, যেটা মেন জিনিস আমরা প্রকারভেদ যেটা বলবো রেজিস্টার, সেগুলো আসছি দু রকম, ঠিক আছে, মেনলি দু রকম, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার। সবগুলোরই ছবি পাবি, ছবি দেখাবো। লিনিয়ারের মধ্যে যেটা এ বি করে ভাগ করেছি, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ভেরিয়েবল, যেটার কথা মাত্র আমি বললাম, ফিক্সড রেজিস্টার্স আর ভেরিয়েবল রেজিস্টার্স, সেটাকে আমরা রেজিস্ট্যান্সও বলতে পারি। বারবার বলছি, গুলিয়ে যাস না, আমরা রেজিস্টারের বদলে রেজিস্ট্যান্স বলতেই পারি, কিন্তু যখন আমরা ডিফাইন করব, যখন আমরা কাউকে যখন বোঝাবো বা কোনো আনসার করব, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে রেজিস্টারকে আমরা যতই রেজিস্ট্যান্স বলি না কেন, এই দুটোর মানেগুলো কিন্তু আমরা নিজেরা মাথায় রাখবো, গুলিয়ে যাব না, ঠিক আছে। ফিক্সড রেজিস্ট্যান্সের মধ্যে কি কি আছে, কার্বন কম্পোজিশন রয়েছে, কার্বন ফিল্ম রয়েছে, মেটাল ফিল্ম রয়েছে, ওয়্যার মুভ রয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রকারভেদ। ভেরিয়েবলের মধ্যে কি আছে, পোটেনশিওমিটার অলরেডি জানিস, রিওস্ট্যাট, আর হচ্ছে ট্রিমার্স। ট্রিমার্সটা এখন নতুন টার্ম, তোরা জানিস না সেরকম, পোটেনশিওমিটারটাও হয়তো সেরকম ভাবে জানিস না, রিওস্ট্যাটটা জানিস। পরে আসছি, আরেকটা আছে নন লিনিয়ার রেজিস্টার, এগুলোর মধ্যে আছে থার্মিস্টার। থার্মিস্টারটা তোরা সেকেন্ড ইয়ারে পাবি, সেকেন্ড ইয়ারে তোদের রয়েছে। আর তারপর এলডিআর রয়েছে, ফটো রেজিস্টার্স বলে এটাকে। তারপর ভ্যারিস্টার রেজিস্টার আছে, সারফেস মাউন্ট রয়েছে, তারপর একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা বুঝতে অসুবিধা হতে পারে, ছবিটা তোদেরকে আমি দেখাচ্ছি, একটু হোল্ড কর, দেখাচ্ছি। এই দেখ, টাইপ অফ রেজিস্টার, তোরা এরকম আমাকে অনেকে পাঠিয়েছিলি, আমার মনে আছে, অনেক ছবি তোরা মাঝে মাঝেই পাঠাস। নিতাইয়ের পাঠাতো, নিতাইয়ের খবর কেউ জানিস? নিতাই এমপিতে ট্রান্সফার হয়ে গেছে সম্ভবত। লিনিয়ার দেখ,
রেজিস্টার গুলো তোরা দেখতে পাচ্ছিস, চিনতে পাচ্ছিস একটু একটু। লিনিয়ার রেজিস্টার, নন লিনিয়ার রেজিস্টার, ঠিক আছে, এরকম ধরনের হয়। এবার লিনিয়ার যেটা, সেটা হচ্ছে প্রথম দুটো ভাগ আছে, ফিক্সড আর ভেরিয়েবল। ফিক্সডটা দেখ কি কি লেখা আছে, থিক ফিল্ম, আচ্ছা থিন ফিল্ম, কার্বন কম্পোজিশন আর ওয়্যার উন্ড। ওকে, দেখ এই যে এইগুলো ভালো করে বুঝ। এই যে থিক ফিল্ম, নিচে আছে থিন ফিল্ম, তারপরে আছে কার্বন কম্পোজিশন, তারপরে আছে ওয়্যার উন্ড। আর ভেরিয়েবলের জায়গায় আছে পোটেনশিওমিটার, রিওস্ট্যাট আর ট্রিমার রেজিস্টার, ঠিক আছে। এগুলো অনেকটা রিলের মতো দেখতে হয়, কিন্তু ট্রিমার গুলো ওই রকম ধরনেরই দেখতে হয় যেগুলো। তারপরে যেগুলো আছে দেখ, থিক ফিল্ম গুলো আছে, ফিউজেবল, সারমেট, এগুলো আছে। এইগুলো অতটা দরকার নেই, জাস্ট তোদেরকে একটা ওভারভিউ দেওয়ার জন্য আমি এগুলো করলাম, এত কিছুর দরকার নেই। এই যে থিন ফিল্মের মধ্যে মেটাল ফিল্ম আর কার্বন ফিল্ম আছে। আর নন লিনিয়ার মধ্যে আছে দেখ, থার্মিস্টার, ফটো রেজিস্টারকে আমরা অনেক সময় এলডিআর বলি, ব্যারিস্টার রেজিস্টার আর সারফেস মাউন্ট, এগুলো রয়েছে, ঠিক আছে। এগুলো একটু দেখে নিবি, যেগুলো মেইন ভাগ সেগুলো দেখ। আগে যখন আমি ক্লাস করেছিলাম তখন তোদেরকে বলেছিলাম না যে রেঞ্জ ওয়াইজ থাকে, যেটাকে হাই রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স, লো রেজিস্ট্যান্স, এগুলো থাকে। আর লিনিয়ার নন লিনিয়ারটা মনে রাখবি, ফিক্সড রেজিস্ট্যান্স আর ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এগুলো মনে রাখবি। এত ডিটেলে যাওয়ার দরকার নেই, শুধু মনে রাখলেই হবে, ঠিক আছে। এবার যেটাতে যাচ্ছিলাম সেটাই দেখাই। দেখ, এটা হচ্ছে আমরা যখন ওহমস ল পড়েছিলাম তখন এটা জেনেছিলাম যে মেজারমেন্টের অনুযায়ী, মেজারমেন্ট এর কতটা ভ্যালু হবে সেই অনুযায়ী, সেই অনুপাতে আমরা কিন্তু রেজিস্ট্যান্সকে তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে লো রেজিস্ট্যান্স, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স। লো রেজিস্ট্যান্সটার রেঞ্জ কত হবে দেখ, লেখা আছে 1 ওহম হবে অথবা লেস দেন 1 ওহম, মানে 1 ওহমকে কিন্তু ক্রস করবে না, 1 ওহম থাকবে অথবা 1 ওহমের কমে হবে, মানে পয়েন্টের যেগুলো থাকবে সেই সমস্ত ভ্যালুগুলো হবে। মিডিয়াম রেজিস্ট্যান্স যেটা, সেটা রেঞ্জ কি, এবার 1 ওহম, 1 ওহমের যদি বেশি হয়ে যায় তবে কিন্তু সেটাকে আমরা লো রেজিস্ট্যান্স বলতে পারবো না। সেটার যেটা হবে সেটা হচ্ছে 1 ওহম হবে আপ টু 10⁵ ওহম পর্যন্ত। অনির্বাণ এত লেট কেন, এত লেট করিস না, আমি নেক্সট দিন কিন্তু ঢুকতে দেবো না। 10⁵ ওহম, ঠিক আছে, 1K হয়ে যাবে। তো যাই হোক, 1 ওহমের বেশি হবে, আর 10⁵ ওহমের মধ্যে হবে। আর হাই রেজিস্ট্যান্স যেটা, সেটা রেঞ্জ হবে 10⁵ ওহমের বেশি হবে, অ্যাবাভ 10⁵ ওহম। ওকে, তারপরে দেখো রেজিস্ট্যান্স আসছি। এবার যেটা আমরা পড়েছিলাম ওহমস লতে, তখন সেই জিনিসটা এবার আসছি। সেটা আমরা অলরেডি জানি যে এটা একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ মেটেরিয়াল, মেটেরিয়ালের একটা প্রপার্টি যেটা কিনা ইলেকট্রিক কারেন্টকে অপোজ করে, ফ্লোটাকে অপোজ করে বা বাধা দেয়, ঠিক আছে। তো এটাও তোর একটুখানি করে পড়ে নিবি, এটা বিরাট কিছু নয়, মিলি ওহম, মাইক্রো ওহম এরকম ভাবে করা হয়। যেটা আছে এবার দেখি এই জায়গাটায় দেখাই। দেখ ওহমস লতে আমরা পড়েছিলাম, ওহমস ল অনুযায়ী আমরা কি জেনেছিলাম, ভি ভ্যারিজ অ্যাজ আই, তাই না, যে একটা পরিবাহীর দুই প্রান্তের যে বিভব প্রভেদ থাকবে অর্থাৎ ভোল্টেজ থাকবে, সেটা কি পরিবাহীর প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক হবে, অর্থাৎ ভি ভ্যারিজ অ্যাজ আই। সেই ভ্যারিজটাকে যখন আমরা অমিট করতে চাইছিলাম তখন আমাদেরকে কি করতে হয়, একটা কনস্ট্যান্ট রাশি একটা আনতে হয়, অনুপাত ধ্রুবক একটা আনতে হয়। সেক্ষেত্রে আমরা আর পেয়েছিলাম। তারপর যদি আমরা সেই আউটকাম থেকে আর এর ডেফিনেশন যদি আমরা করি, তখন আমরা রেজিস্টারের ডেফিনেশন কি করেছিলাম বলতো, যে ভোল্টেজ এবং কারেন্ট কোনো একটা পরিবাহীর মধ্যে ওই পরিবাহীর দুই প্রান্তের প্রভেদের সাথে প্রবাহ মাত্রার যে অনুপাত, সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। এটাই আমরা জেনেছিলাম যখন আমরা ম্যাথ গুলো করেছিলাম, তখন আমরা সেই বেসিসেই করেছিলাম।
আর ইকুয়ালস টু ভি বাই আই সেইভাবে করেছিলাম তো। তো সেক্ষেত্রে কি হবে, সেটা আমরা জানলাম রেজিস্ট্যান্সটা। এবার দেখ লেন্থ আর ক্রস সেকশনাল এরিয়ার ব্যাপারটাই আসছি। এটা অনেকের ভুলিয়ে যেতে পারে, এটা অনেকদিন আগেকার ব্যাপার, তোদেরকে ম্যাম করিয়েছিলেন, ইমেকের ম্যাম। আজকে আমি একটু করিয়ে দিই। দেখ যদি আমরা রেজিস্ট্যান্সকে কন্ডাক্টরের বেসিসে ক্যালকুলেট করতে চাই, যদি আমরা কন্ডাক্টর বেসিসে যদি আমরা ওহমস ল ফলো করে কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা মেজার করতে চাই, তখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, ভি বাই আই। ঠিক আছে, এটা কিন্তু আই, ঠিক আছে, এটা গুলিস না, মানে গুলিয়ে ফেলিস না। এই যে আরটা আছে ভি বাই আই, ওকে, নিচে যেটা আছে সেটা কিন্তু এল, লেন্থ কে এল দিয়ে ডিনোট করে, ঠিক আছে। এই যে এখানে যে এলটা আছে লেন্থ এল, এটা কিন্তু আই নয়। তো এটা কেন রোটা আসছে বলি, প্রথমে যাদের খাতা পেন আছে তারা একটু লিখে নিতে পারিস। আর ভ্যারিজ অ্যাজ প্রথমে হবে এল, মানে কি লেন্থের সাথে রেজিস্ট্যান্স যেটা থাকে সেটা কিন্তু সমানুপাতিক হয়। তাহলে কি হবে, আর ভ্যারিজ অ্যাজ এল। নেক্সট পয়েন্টে আসছি, ক্রস সেকশনাল এরিয়ার সাথে প্রথমেই আমরা শুনলাম যে ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে কি হবে, আর ভ্যারিজ অ্যাজ 1/a। ক্রস সেকশনাল এরিয়াকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি। এবার ওই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি হবে, আর ভ্যারিজ অ্যাজ এল বাই ক্যাপিটাল এ, এটা হবে। ঠিক আছে, ভি ইকুয়ালস টু আই আর যেমন হয়েছিল ঠিক সেরকম ভাবে ওই ভ্যারিজটাকে কাটানোর জন্য আমরা ওদেরকে একটা অন্য একটা লেটার আনতে হবে, ঠিক আছে, যেটা কিনা ওই অনুপাতের একটা ধ্রুবক রাশি হবে, যেটার দ্বারা আমরা ওই ভ্যারিজটাকে ওঠাতে পারবো এবং সমান চিহ্ন আনতে পারবো, ঠিক আছে, একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আনতে পারবো। দেখ রো হচ্ছে একটা গ্রিক লেটার রো, তো এটা হচ্ছে রেজিস্ট্যান্সের অপোজিট, ঠিক আছে, ওর পরে আসবো। এটাকে রেজিস্টিভিটি বলা হয়, হ্যাঁ, অথবা স্পেসিফিক রেজিস্ট্যান্সও বলা হয়। মেটেরিয়ালের রেজিস্টিভিটি বলা হয় অথবা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হয়, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, এবার রেজিস্ট্যান্স যেটা আসছে আজকে, যেটা মেন জিনিস সেটাতে আসবো। লেন্থের লটা কি, কেন লেন্থটা সমানুপাতিক হচ্ছে, কেন ব্যস্ত সম্পর্ক হচ্ছে না, সরল সম্পর্ক কেন হচ্ছে। তো এই বলি, একটা তোরা ইমাজিন কর, একটা জলের নলকে তোরা কল্পনা কর। এইভাবেই আমরা পড়াশোনা করেছিলাম, আমাদের বোঝার জন্য আমাদের সাথে এরকম পড়িয়েছিল। আমি চাই তোরাও এরকম ভাবেই বোঝার চেষ্টা কর, বা এরকম করলে মনে থাকবে বেশি। আমরা কন্ডাক্টরটাকে বললাম একটা পাইপলাইন, যেমন ভাবে আমরা গাছে টাছে জল দিই তখন আমরা পাইপলাইন ইউজ করি, সেটাকে ধর কন্ডাক্টর, এবং ভেতর দিকে যে জলটা ফ্লো হবে সেটা ধর কারেন্ট, ওকে। এবার লেন্থ মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা যত বেশি হবে তত কিন্তু রেজিস্ট্যান্স বেশি হবে। কেন হবে, কারণ লেন্থটা যত বেশি হবে তত তাড়াতাড়ি কি আমরা জল পাবো। ছোট যদি নল হয় আমরা সঙ্গে সঙ্গে জল পেয়ে যাবো। অনেক লম্বা যদি পাইপ লাইনটা যদি পাইপ যেটা থাকবে সেটা যদি অনেক লম্বা হয় তাহলে কি আমরা জলটা পাবো, দেরিতে পাবো, তাই না। তাহলে কি হচ্ছে, রেজিস্ট্যান্সের সাথে ওই যে জলটা যেহেতু আমরা দেরিতে পাচ্ছি, অর্থাৎ ইলেকট্রিসিটিটা দেরিতে পাচ্ছি, সুতরাং কি হচ্ছে, রেজিস্ট্যান্সটা বাড়ছে। ওটাকে যদি আমরা ইলেকট্রিসিটি কল্পনা করি তার মানে কি হচ্ছে, ইলেকট্রিসিটিতে যদি আমরা কম পাই তার মানে কি আমাদেরকে বুঝে নিতে হবে রেজিস্ট্যান্সটা বেশি আছে। তাহলে কি হবে, লেন্থের সাথে সরল সম্পর্ক হবে, রেজিস্ট্যান্স যত হাই হবে লেন্থটাও তত হাই হবে। লেন্থ যখন কমবে তখন রেজিস্ট্যান্সটাও কিন্তু কমে যাবে। সেখানে কি হবে, তখন কিন্তু এ যেটা থাকবে মানে তোর ক্রস সেকশনাল যে এরিয়াটা থাকবে নলটার বা কন্ডাক্টরটার, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, সেটা কিন্তু স্থির থাকবে। অবভিয়াসলি কোনো দুটো কম্পোনেন্টকে নিয়ে যদি আমরা ডিসকাস করি বা দুটোকে নিয়ে যদি আমরা কাজ করি তখন একটাকে আমাদেরকে স্থির রাখতে হবে, তবে না আমরা দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করতে পারবো যে কোনটা বাড়লে কোনটা কমবে, এরকম কোনো ব্যাপার নেই। রেজিস্ট্যান্সটা বাড়লে আর দৈর্ঘ্যটাও দেখবি, দৈর্ঘ্যটা যখন বাড়ছে তখন রেজিস্ট্যান্সটা বাড়ছে, এবার দৈর্ঘ্যটা কমলে রেজিস্ট্যান্সটা কমবে। ওই নলের মধ্যে দিয়ে তোরা চিন্তা ভাবনা করবি, নলটা একটা কন্ডাক্টর, জল যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। তো আমরা যদি অনেক লম্বা যদি লাইন হয় তখন তো আমরা জলটাকে তাড়াতাড়ি পাবো না। তার মানে কি, জলটাকে যদি আমরা ইলেকট্রিসিটির সাথে তুলনা করি তাহলে ইলেকট্রিসিটি কম পাচ্ছে মানে কি রেজিস্ট্যান্স বেশি আছে, রেজিস্ট্যান্স যখন হাই হবে তখন লেন্থটাও অবভিয়াসলি হাই হবে, ঠিক আছে। তখন কি হবে, অবশ্যই ওটা মেনশন করে দিতে হবে এটা এখন কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ একটু ভালো করে যদি লিখতে পারিস এ, অথবা ব্র্যাকেটে হয়তো এর পাশে লিখে দিই যে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর বা মেটেরিয়াল ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, ওটা মেনশন করে দিলেও খুব ভালো হয়।
তবে এটা কিন্তু প্রথমে যেটা সূত্রটা দেখিয়েছিলাম, এটা যেমন আই ভি ইকুয়ালস টু আই আর, যখন ওহমস ল অনুযায়ী যখন করেছিলাম তখন কিন্তু ভি বাই আই, কিন্তু এই অংশটা এটা কিন্তু এল, আই নয়, ঠিক আছে, ভুল করিস না। তো তারপরে দেখ আসছি ল অফ ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া মানে কি বলতো, যদি আমরা কেটে দিই, মানে কি বলবো, প্রস্থচ্ছেদ যেটাকে বলবো আমরা বাংলাতে, প্রস্থচ্ছেদ যেটাকে আমরা পড়েছিলাম না, আমরা যখন সেল পড়েছিলাম বা আমরা যখন লাইফ সায়েন্স পড়েছিলাম তখন প্রস্থচ্ছেদ কথাটা প্রায়শই আসতো। কিছুদিন আগে একটা তোদেরকে টেবিল পড়লাম, টেবিলও আমি তোদেরকে ক্রস সেকশনাল এরিয়া বরাবর যেভাবে কাটিং করলে এগুলো দেখায় সেগুলো আমি তোদেরকে ডিসকাস করলাম। তো ক্রস সেকশন মানে এরিয়া বলতে আমরা প্রস্থচ্ছেদ বরাবর যদি আমরা ক্ষেত্রফলটাকে দেখি তখন সেটাকে বলতে চাইছি, ঠিক আছে। ওটার সূত্রটা কি হচ্ছে, এবার ধর এটা কেন ব্যস্ত সম্পর্ক আছে, এটা 1/a হবে, এটা 1 হবে, যাই হোক একেবারে কম্বাইন করে দেওয়া আছে, ওই জন্য L/A করা আছে। যেটা মেন পাতি সূত্র যেটা, সেটা হচ্ছে R ভ্যারিজেস 1/a হবে, ঠিক আছে। 1/a মানে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কেন না, ক্রস সেকশনাল এরিয়া, কোনো একটা মোটা পাইপ, যেটা আমি এইমাত্র বললাম, সেই পাইপটা ধর অনেক চওড়া আছে, ঠিক আছে, অনেক বড় আছে, তাহলে ওই বড় পাইপটার মধ্যে জল বেশি যাবে না কম যাবে, কি মনে হয়, আনসার কর। একটা পাইপ ধর যাচ্ছে, সেটা লেন্থটা স্থির, লেন্থের ব্যাপার আমি জানতেই চাইছি না, আমি জানতে চাইছি শুধু ওই ক্রস সেকশনাল এরিয়া বা মুখটা বা যেটা দিয়ে জলটা বেরোচ্ছে, সেই রাস্তাটা যদি অনেক বড় হয়, প্রস্থটা যদি অনেক বড় হয়, তাহলে জল বেশি যাবে না কম যাবে, আনসার কর, রেসপন্স কর। শোনা যাচ্ছে কথা, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। কি মনে হয় রে বলতো, একটু বল কি হবে যদি প্রস্থচ্ছেদটা বেশি হয়, কোনো একটা জলের পাইপে যদি প্রস্থচ্ছেদের জল বেশি যাবে না কম যাবে? ঠিক যাবে ম্যাম। হ্যাঁ বল। ম্যাম বেশি যাবে। অবভিয়াসলি বেশি যাবে, বাকিরা সহমত তো? বেশিই যাবে। একটা মুখ হ্যাঁ, ma'am। জায়গা থেকে তুই একটা জিনিস পাচ্ছিস, ঠিক আছে, এবার কলেজ যখন ট্যাপ খুলি, সেই ট্যাপটা যদি ছোট, মানে মুখের যে প্রস্থটা থাকে সেটা যদি ছোট হয়, তাহলে আমরা কম কম জল পাবো। আর যদি মুখটা যদি এত বড় হয়, সাবমার্সাল যেগুলো হয়, সাবমার্সালের যেগুলো ডাইরেক্ট জল যেগুলো থাকে, সেগুলোর অনেক বড় পাইপ থাকে, সেগুলো এক্ষুনি জল ভরে যায়। কিন্তু আমরা যদি ঘরে যে ট্যাপ কলগুলো থাকে সেগুলো কি একটু ছোট্ট প্রস্থটা থাকে, তাহলে সেই জন্য আমাদের জল নিতে দেরি হয়, তাই না? তাহলে কি প্রস্থচ্ছেদ বরাবর কি হবে, যেহেতু জল বেশি যাচ্ছে, প্রস্থচ্ছেদ যদি বড় থাকে তাহলে জল বেশি যাচ্ছে, তার মানে জলটাকে যদি আমরা ইলেকট্রিসিটির সাথে তুলনা করি, ইলেকট্রিসিটি বেশি যাচ্ছে মানে কি, রেজিস্ট্যান্স অবভিয়াসলি কম, রেজিস্ট্যান্স বেশি থাকলে তো ইলেকট্রিসিটি বেশি ফ্লো করতে পারবে না। তো সেই হিসাবে আমরা কি বলতে পারি, রেজিস্ট্যান্স যখন হাই হবে তখন অবভিয়াসলি যেটা ক্রস সেকশনাল এরিয়া সেটা কিন্তু কম হবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক, এটা বাড়লে এটা কমবে, এটা বাড়লে এটা কমবে। রেজিস্ট্যান্স যখন বাড়বে তখন ক্রস সেকশনাল এরিয়া অবভিয়াসলি ছোট থাকবে, অবভিয়াসলি কম হবে, আর যখন ক্রস সেকশনাল এরিয়াটা যখন বেশি হবে তখন কিন্তু অবভিয়াসলি রেজিস্ট্যান্সটা কিন্তু কম থাকবে, ঠিক আছে। তো সেটাকে যদি আমরা কম্বাইন করি, আর ভ্যারিজ অ্যাজ এল আর আর ভ্যারিজ অ্যাজ 1/A, এটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে আলটিমেট কি দাঁড়াবে, আর ভ্যারিজ অ্যাজ L/A। খাতায় লিখ, খাতা পেন যদি থাকে কাছাকাছি লিখতে থাক। সেই ভ্যারিজটাকে আর ভ্যারিজেস L/A, ক্যাপিটাল এ, এটাকে যদি আমরা ওই ভ্যারিজেসটাকে যদি আমরা অমিট করতে চাই, বাদ দিতে চাই, তখন আমাদেরকে একটা ধ্রুবক আনতে হবে, তখন আমরা সমান চিহ্ন দেবো ভ্যারিজটাকে উঠিয়ে, তারপরে আমরা রোটাকে আনবো। যে রোটার কথা আমি বললাম, এই যে পি এর মতো দেখতে, এটাকে রো বলবো, এটা একটা গ্রিক লেটার, এটাকে কি বলে না, কল্ড রেজিস্টিভিটি অথবা স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটাকে স্পেসিফিক রেজিস্ট্যান্সও বলা হয়, ঠিক আছে। মোদ্দা কথা এটা হচ্ছে আমাদের ল। যখন আমরা ওপরে যখন লস অফ লেন্থ বলবো তখন আমরা এটাকে কনস্ট্যান্ট রাখবো, আর যখন আমরা এরিয়াটাকে যখন ইয়ে করবো তখন আমরা কি করব, তখন আমরা এলটাকে কনস্ট্যান্ট রাখবো। বোঝা গেল? বুঝতে পারলি?
বোঝা গেল রে? হ্যাঁ ম্যাম। প্রথমে যখন ল অফ লেন্থ বলবো, তখন লেন্থ থেকে আমরা বলবো, তখন আমরা ক্রস সেকশনাল এরিয়া অথবা ক্যাপিটাল এ যেটা থাকে সেটাকে কনস্ট্যান্ট ধরাবো, মানে সাইডে লিখতে হবে যে হোয়েন এ ইজ কনস্ট্যান্ট। যখন আমরা ওহমস ল পড়েছিলাম তখন আমি বলেছিলাম ভি ভ্যারিস এস আই যখন লিখবো তখন কিন্তু লিখতে হবে, তখন কিন্তু যখন আমরা বর্ণনা করব, বিবৃত করব লটাকে, তখন কিন্তু বলতে হবে যে বিভিন্ন ভৌত অবস্থা যখন অপরিবর্তিত থাকবে, এই কথাটা কিন্তু মেনশন করতেই হবে। ঠিক সেরকম যখন আমরা কোনো একটা ভ্যারিয়েশন যখন আমরা প্রকাশ করব, যখন আমরা ওটাকে রিপ্রেজেন্ট করব, তখন কিন্তু অবভিয়াসলি বলতে হবে যে কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকছে আর কোন জিনিসটা ভ্যারি করছে। তার মানে কি এটা ভ্যারি করছে, তো ভ্যারিজেস মানে কি আরটা ভ্যারি করছে এল এর উপর। এলটা যত বাড়বে আরটা তত বাড়বে, এলটা যত কমবে তত আরটা কমবে, তাহলে এটা কনস্ট্যান্ট থাকছে। এবার যখন ক্রস সেকশনাল এরিয়াটা দেখবো তখন আমরা এল ভ্যারিজেস 1/a বলবো। এটা L/a একসাথে দেওয়া আছে, এটা তোরা করবি না, আগে তোরা 1/a করবি, তখন দেখাবি এলটা কনস্ট্যান্ট আছে, যে দেখ লেন্থ ইজ কনস্ট্যান্ট। এবার যখন ওটাকে দুটোকে একসাথে ইমপ্লিমেন্ট করবি, একসাথে যখন যোগ করবি, তখন লিখবি আর ভ্যারিজেস L/a, ঠিক আছে? তারপরে আলটিমেট এর সাথে দাঁড়াবে। দেখ এবার আমরা রেজিস্ট্যান্সটাকে কিভাবে ইয়ে করব, যদি এল যেটা আছে সেটা যদি 1 মিটার হয়, ক্যাপিটাল সরি ক্রস সেকশনাল এরিয়াটা যদি 1 মিটার স্কোয়ার হয়, তখন কি হবে, রোটার সাথে রেজিস্ট্যান্সটা সমান হবে। এই যে উপরের যে ইকুয়েশনটা দেওয়া আছে, উপরের ইকুয়েশনটা কি আছে, আর ইকুয়ালস টু রো ইনটু L/a, এটা কিন্তু আই নয়। তাহলে সবকিছু এই রোটা বাদে লেফট সরি রাইট সাইডে যে সমান চিহ্নের রাইট সাইডে অর্থাৎ ডান দিকে যে ইয়েগুলো প্যারামিটারস গুলো রয়েছে, কি কি রয়েছে, তিনটা প্যারামিটারস রয়েছে, একটা রো আছে, এল আছে আর এ আছে। সেই রোটাকে বাদ দিলে দুটো প্যারামিটারস দাঁড়ায়, সেটা হচ্ছে এল আর এ। এই দুটোই যদি 1/1 হয়, তাহলে এলটা যদি হয়, লেন্থটা যদি 1 মিটার হয়, আর ক্রস সেকশনাল এরিয়াটা অবভিয়াসলি আমরা জানি স্কোয়ার ফর্মেই হবে, তাহলে 1 মিটার স্কোয়ার যদি হয় তখন কি হবে, আর এর যে ভ্যালু আর রো এর ভ্যালুটা সেম হয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ এ মেটেরিয়াল ইজ দ্য রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্সকে বোঝাই মেটেরিয়ালের, যেটা কিনা 1 মিটার লেন্থকে ইন্ট্রোডিউস করে, আর একটা কি করে, যার কিনা যে ওয়্যার মেটেরিয়ালের 1 মিটার লেন্থ থাকবে এবং সেই পার্টিকুলার ওয়্যার মেটেরিয়ালের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা থাকবে 1 মিটার স্কোয়ার। ঠিক আছে, যে ছবিটার কথা আমি তোদেরকে বললাম সেইভাবেই নলটা দেখানো রয়েছে, সেইভাবেই কন্ডাক্টরটাকে দেখানো হয়েছে। কন্ডাক্টরটা মানে কি, একটা অবভিয়াসলি একটা বেলনাকৃতি জিনিসই হবে যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করবে। যেভাবে জলের পাইপের কথা আমি তোদেরকে বললাম, ক্রস সেকশনাল এরিয়াটা হবে 1 মিটার স্কোয়ার, আর লেন্থ যেটা আছে অর্থাৎ দৈর্ঘ্য যেটা আছে সেটা হচ্ছে 1 মিটার। ঠিক আছে, এটা দেখবি তোরা নিচে। অবভিয়াসলি আমরা জানি যে রেজিস্টিভিটি ওহম মিটার হয়, আর রেজিস্ট্যান্স যেটা সেটা তো ওহম জানি আমরা। এগুলো একটু ভালো করে পড়বি। লস অফ রেজিস্ট্যান্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বি। এটা অলরেডি আগে হয়ে গেছে, তোদেরকে কম্বাইন্ড ক্লাসে ম্যাডাম করিয়েছে, তবুও তোদের অসুবিধা যাতে না হয় সেই কারণে আমি আবার করিয়ে দিলাম। খাতাতে লিখবি যেভাবে লিখতে বললাম। লস অফ রেজিস্ট্যান্স হচ্ছে এই লাস্টের পয়েন্টটা, লাস্টের দিকে যেটা বললাম সেটা। এই জায়গাটা আমি একবারই করে দিয়েছি, এটা তোরা ভেঙে ভেঙে করবি। প্রথমে যেটা বললাম ল অফ লেন্থ সেটা একই রয়েছে। এবার সেকেন্ড যেটা আছে ল অফ ক্রস সেকশনাল এরিয়া, সেটা কিন্তু L/a একবারে করিস না, 1/a করবি। তখন লিখবি এলটা কনস্ট্যান্ট, যা লেখা আছে তাই, তারপরে দুটোকে মিলিয়ে লিখবি আর ভ্যারিজেস L/a। বোঝা গেল? এটা বুঝতে পারছিস তো কি বললাম? বোঝা যাচ্ছে? হ্যাঁ কি না? ম্যাম আরেকবার বলুন ম্যাম। আরেকবারটি কোন বলুন। জিনিসটা বলবো বল, কোন জিনিসটা বলবো, কোন জিনিসটা বলবো বল? ম্যাম এখন যেটা বোঝাচ্ছিলেন। আমি পুরোনো জিনিসগুলোই বোঝাচ্ছিলাম। লেন্থটা বললাম, জলের পাইপের সাথে তুলনা করবি, জলের মধ্যে একটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, সেটা লেন্থ যত বেশি হবে তত তাড়াতাড়ি কি আমরা জলটা পাবো? লেন্থটা যদি অনেক, দৈর্ঘ্য যদি অনেক বড় হয়, অনেক লম্বা পাইপ হয়, তখন তো জলটা আসতে টাইম লাগে না।
তাহলে কি জল যেহেতু কম আসে, জলটাকে যদি আমরা ইলেকট্রিসিটির সাথে তুলনা করি, তাহলে জল দেরিতে আসছে মানে কি, জল কম পাচ্ছি মানে কি, রেজিস্ট্যান্সটা অবভিয়াসলি বেশি হতে হবে। কারেন্টটা কম পাওয়া মানে কি, রেজিস্ট্যান্স অবভিয়াসলি হাই থাকবে। তাহলে কি, আর বাড়লে এল বাড়বে, আর কমলে এল কমবে, মানে লেন্থটা কমবে। আর সেম ক্রস সেকশনাল এরিয়া মানে কি বললাম, যদি যে লাইন কন্ডাক্টরটা থাকবে বা যে জলের পাইপের কথা বলছি সেটা যদি চওড়া হয়, সরি চওড়া বলবো না, প্রস্থটা যদি বড় হয়, সেটা যদি অনেকটাই বড় হয় তাহলে কি হবে, জল বেশি বেরোবে তো। হ্যাঁ মুখের ম্যাম, কলের মুখের পাইপটা যদি বড় হয় তাহলে সেটা কিরকম হবে, তাহলে সেটার সাথে ব্যস্ত সম্পর্ক হবে। ভালো করে পড়, খাতায় লিখ, তারপরে সেকেন্ড হাফে আমি বুঝিয়ে দেবো আরো। ঠিক আছে, ভালো করে বোঝ আগে, যেভাবে লিখতে বললাম সেরকম ভাবে লিখ, নোটসটা রেডি ইয়েতে দেওয়া আছে। ঠিক আছে, ম্যাম। আচ্ছা। ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন না? সেকেন্ড হাফে হ্যাঁ অ্যাটেন্ডেন্স নেবো, অ্যাটেন্ডেন্স নিচ্ছি, দাঁড়া একটু দাঁড়া, অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। সবাই খাতায় লিখতে থাক, ওটা যেটা বললাম। পূজা বোঝা গেল? পূজা, পূজা শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যালো পূজা শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে করছি, অ্যাটেন্ডেন্স নিচ্ছি, সবাই ব্যারাক থাকবি। ঠিক আছে।